হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি টু লার্নিং। দেখো, আমাদের অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা চলছিল, আলোচনা করছিলাম আগের দিন বোর পস্টুলেটস অফ বোর মডেল অফ অ্যাটম। দেখো, আমরা দেখেছিলাম ফার্স্টের দিকের ক্লাসেই যে রাদারফোর্ড যে মডেলটা দিয়েছিলেন অ্যাটমিক মডেল, সেখানে দুটো লিমিটেশন ছিল। মেনলি উনি বলেছিলেন যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন মানে চার্জ পার্টিকেল যদি ঘোরে তাহলে কি হয়, কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করে। তো এখান থেকে কি হয়েছিল যে অ্যাটমের যে স্টেবিলিটিটাই ব্যাখ্যা করা যাচ্ছিল না। আর একটা আরেকটা লিমিটেশন ছিল যে যদি কন্টিনিউয়াস এনার্জি এমিট করে তাহলে কি হবে, আমাদের কন্টিনিউয়াস স্পেক্ট্রা পাওয়ার কথা, বাট আমরা কন্টিনিউয়াস স্পেক্ট্রা পাই না। আমরা আগের ক্লাসে দেখেছি হাইড্রোজেনের এমিশন যে স্পেক্ট্রা, সেটা কি হয়, ডিসকন্টিনিউয়াস বা লাইন স্পেক্ট্রা। ঠিক আছে, তো এই দুটো লিমিটেশনকে মেনলি কভার করার জন্যই দেখো বোর থিওরি অফ বোর পস্টুলেটস আমাদের পড়তে হবে। বোর সায়েন্টিস্ট নিলস বোর 1913 সালে এই বোর পস্টুলেটস দেন, মানে তিনটে পস্টুলেট দেন, সেটাই আমরা আগের দিন দেখেছিলাম। মেনলি কি ছিল, রাদারফোর্ডের মডেলের যে ত্রুটিটা ছিল যে উনি বলছিলেন যে চার্জ পার্টিকেল যখন সার্কুলার পথে মুভ করে, মানে সার্কুলার পথে ঘোরে, তখন কি হয়, কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করে। বাট সায়েন্টিস্ট বোর কি বললেন, যদি কোনো নিউক্লিয়াস বা চার্জ পার্টিকেল যখন নিউক্লিয়াসের চারিদিকে কি হচ্ছে, ঘুরছে, রিভলভস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, তখন কি হয়, সে একটা পার্টিকুলার পাথ ফলো করে, যে পাথটার একটা ডেফিনাইট এনার্জি ভ্যালু আছে। ঠিক আছে, সেই এনার্জি ভ্যালুটা কি হচ্ছে, সেই এনার্জি ভ্যালুটা যার অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটাকে আমরা বলেছিলাম mvr, সেটা nh/2π এর সাথে ইকুয়াল হচ্ছে। তো ইলেকট্রনটা সেই অরবিট গুলোতেই ঘুরবে যার কিনা অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু nh/2π। ঠিক আছে, যেখানে আমরা বলেছিলাম mvr কি, অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটা আসছিল মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি এখান থেকে। ঠিক আছে, আমরা আগের দিন দেখেছি। m কি, মাস অফ ইলেকট্রন উইথ ভেলোসিটি, আর রেডিয়াস অফ অরবিট h, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এটা আমরা দেখেছি। ঠিক আছে, এবার দেখো সেকেন্ড পস্টুলেট কি ছিল, যে ইলেকট্রনটা যখন সার্টেন একটা কক্ষপথে ঘুরছে, একটা অরবিটে ঘুরছে নিউক্লিয়াসের চারিদিকে, তখন কিন্তু সে কোনো এনার্জি এমিট বা অ্যাবজর্পশন করছে না। When an electron revolves in any selected orbit, it neither emits nor absorbs energy. নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন একটা অরবিটে পার্টিকুলার এনার্জি আছে, সেই অরবিটে ঘুরছে ইলেকট্রনটা, সে কিন্তু কোনো রকম এনার্জি এমিট বা অ্যাবজর্ব করছে না। কখন করবে, যখন দেখো বলেছে দ্য এনার্জি অফ এন ইলেকট্রন ইন এ পার্টিকুলার অরবিট রিমেইনস কনস্ট্যান্ট, দিস ইলেকট্রনস আর নট স্টেশনারি। মানে এই যে স্টেটটা ক্রিয়েট করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্টেশনারি স্টেট, বাট ইলেকট্রন গুলো কিন্তু স্টেশনারি এবং ফিক্স না। ইলেকট্রনস কিন্তু মুভ করছে, ইলেকট্রনস কিন্তু সার্কুলার পাথে ঘুরছে, বাট এই যে অরবিটালের এনার্জি গুলো, সেগুলো কিন্তু ফিক্সড বলা হয়েছিল। এর এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে, দেখো যে আমরা জানি এন কি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এন এর ভ্যালু গুলো ফার্স্ট কক্ষপথে যেটা গ্রাউন্ড স্টেট, সেটা হচ্ছে 1, দেন এন ভ্যালু 2, এন ভ্যালু 3, এইভাবে আমরা দেখেছিলাম। 1 এর জন্য কি হয়, k সেল, 2 এর জন্য l সেল, দেন m, দেন n, এইভাবে আমরা দেখেছিলাম সো অন। ঠিক আছে, তাহলে সেকেন্ড পস্টুলেট গেল। থার্ড পস্টুলেট কি ছিল, when an electron jumps from a higher stationary energy level to a lower stationary energy level, it emits a fixed amount of energy in the form of radiation. এবার কি বলছে, ইলেকট্রনটা যখন নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে, তখন কিন্তু সে কোনো এনার্জি এমিট বা অ্যাবজর্পশন করছে না। বাট সেই ইলেকট্রনকে যদি বাইরে থেকে এনার্জি দেওয়া হয়, ঠিক আছে, যদি বাইরে থেকে এনার্জি দেওয়া হয়, সে তখন কি করবে, দেখো যদি n = 1 এ থাকে, যেরকম এনার্জি দেবে, n = 2 বা 3 বা 4 এ যাবে। যদি কম এনার্জি দেওয়া হয়, বাট একটা পার্টিকুলার এনার্জি কিন্তু লাগবে n = 1 থেকে n = 2 তে যেতে। ঠিক আছে, এইরকম এনার্জি দেওয়া হলে, যদি বেশি এনার্জি দেওয়া হয়, n1 থেকে n5 ও যেতে পারে, সেটা ডিপেন্ড করছে বাইরে থেকে যেরকম এনার্জি সাপ্লাই হবে, সে কি করবে, এনার্জিটা অ্যাবজর্ব করে লোয়ার থেকে হায়ার এনার্জি স্টেটে যাবে। ওকে, আর এমিশন কি করবে, সেরকম যদি হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জি স্টেটে আসতে চায় কোনো ইলেকট্রন, সে তাহলে এনার্জি এমিট করবে ইন দ্য ফর্ম অফ রেডিয়েশন। ওকে, এবার কি বলেছে দেখো, এটাই থার্ড পস্টুলেট ছিল। মেনলি আমরা পস্টুলেট গুলো দেখলাম। এবার এখান থেকে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আসছে। ধরো একটা যদি এনার্জি লেভেল এটা হয়, আমরা কি বলেছিলাম, এরকম ভাবে দেখিয়েছিলাম। তো এটা যদি ধরো গ্রাউন্ড স্টেট হয়,
গ্রাউন্ড স্টেটে একটা ইলেকট্রন যে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এসে পড়লো, এটা হচ্ছে ধরো এক্সাইটেড স্টেট। এখান দিয়ে গেল, সে কি হলো, এক্সাইটেড স্টেটে গেল, দেন এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। তাহলে এক্সাইটেড স্টেট থেকে কি করবে, সে যখন আবার এক্সাইটেড স্টেটে গেল মানে সে আনস্টেবল হয়ে গেল। আনস্টেবল থেকে সে আবার তার টু গেইন স্টেবিলিটি, মানে স্টেবিলিটিটা আবার ফিরে পেতে চাইবে, তখন কি করবে, এনার্জি এমিট করে দেবে। তখনই আমরা কি পাবো, স্পেক্ট্রা পাবো। এই যে এনার্জি এমিট করছে, ধরো আমরা যদি গ্রাউন্ড স্টেটের এনার্জি ধরে নিই E1 আর এক্সাইটেড স্টেটের এনার্জি ধরে নিই E2, তাহলে এই যে এনার্জি ডিফারেন্সটা কত হয়, এনার্জি ডিফারেন্সটা হচ্ছে E2 মাইনাস E1। ধরো এক্সাইটেড স্টেটের এনার্জি যদি 100 হয়, গ্রাউন্ড স্টেটের এনার্জি ধরো যদি 10 হয়, কারণ ইলেকট্রন যেটা আছে তার নিজেরও একটা ইটসেলফ এনার্জি থাকবে। তাহলে এই যে এনার্জি গ্যাপটা হলো, সেটা কার সাথে সমান, আমরা আগের দিন পড়েছিলাম যে ই ইকাল টু কি, NH নিউ, এরকম একটা পড়েছিলাম ফর্মুলা, NH নিউ। তাহলে এই সেম এভাবে যদি আমরা লিখি এনার্জি ডিফারেন্স ইকাল টু, তাহলে কি হবে, H নিউ লিখতে পারি। n এর ভ্যালুটা আমরা এখানে জানি, সেই জন্য n এর ভ্যালুটা 1 এখানে, কারণ আমরা এখানে একটাই স্টেজ নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। তাহলে দেখো একটা ডেফিনাইট এনার্জি লেভেল যার একটা ভ্যালু আছে, E1 থেকে E2 তে যখন ইলেকট্রনটা যাচ্ছে, তার যে এনার্জি ডিফারেন্স ভ্যালুটা, সেটা h নিউ এর সমান হবে। এবার h নিউ মানে কি, নিউ মানে c বাই ল্যামডা, h c বাই ল্যামডা। তার মানে আমরা যেরকম এনার্জি দেব তার করসপন্ডিং ওয়েভলেন্থেরই আমরা লাইট এমিশন হিসেবে আমরা দেখতে পাবো, যেটা আমরা স্পেক্ট্রা হিসেবে দেখতে পাবো। এটা আমরা আগের দিন বলেছিলাম, মানে এনার্জির উপর ডিপেন্ড করে। এবার এটা একটা পয়েন্ট আগেও বলেছিলাম যে কনসেপ্ট অফ কোয়ান্টাইজেশন অফ এনার্জি, যে সিঁড়ি দিয়ে নামলে কিরকম হয়, আর যদি এরকম একেবারে নামা যায় তখন কি হয়, এটা কন্টিনিউয়াস ওয়েতে এনার্জি এমিট করে, আর এটা হচ্ছে কি ডিসকন্টিনিউয়াস, মানে একে একে আসছে। মানে তুমি 1 থেকে 2 সিঁড়িতে 2 থেকে 1 এ নামতে গেলেও যে এনার্জিটা দিচ্ছ, 3 থেকে 2 এ নামতে গেলেও সেম এনার্জিটা দিচ্ছ, সেটাকে বলছে ডিসকন্টিনিউয়াস অর কোয়ান্টাইজড এনার্জি। ওকে, তারপর দেখো আমরা কি পড়েছিলাম, ক্যালকুলেশন অফ ভেরিয়াস কোয়ান্টিটিস ফর হাইড্রোজেন লাইট অ্যাটম ইউজিং বোর থিওরি। আমরা এখানে কি দেখেছিলাম, রেডিয়াস কিভাবে বার করা যায়, রেডিয়াসের ভ্যালু আমরা এই যে প্রসিডিউর, এটা এতটা ইম্পর্টেন্ট না, জাস্ট কিভাবে আসছে সেটা দেখানোর জন্য এই কাটআউটটা ইউজ করা হয়েছে, তোমাদের এতটা লাগবে না। যেমন ধরো বলেছিলাম জাস্ট বুঝে নাও, আর কিছু দরকার নেই, আর জাস্ট এই লাস্টের ফর্মুলাটা মনে রাখলেই হবে। নিউক্লিয়াস আছে, ইলেকট্রন যে ঘুরছে তার দুটো ফোর্স কাজ করে, একটা হচ্ছে অ্যাট্রাকশন ফোর্স আর একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটা বাইরের দিকে কাজ করে। অ্যাট্রাকশন ফোর্সটা এখানে বলছে সেন্ট্রিপিটাল ফোর্স, যেটা দেখো জেড স্কয়ার, কার্সারটা দেখাচ্ছে দেখো জেড স্কয়ার বাই আর স্কয়ার এর সমান। আর সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা হচ্ছে সেটা দেখো এখানে কি বলেছে, এমভি স্কয়ার বাই আর। দিয়ে দুটো ফোর্স ইকুয়াল হলে তবেই নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনটা একটা সার্কুলার পথে ঘুরতে পারবে, তাই তো। তাহলে এই দুটো এনআর পোর্টকে যদি আমরা ইকুয়াল করে দিই, সেখান থেকে আমরা একটা ভি স্কয়ারের ভ্যালু পাচ্ছি। ভি স্কয়ারের ভ্যালুটা এবার দেখো, আমরা আগেই বললাম mvr = nh/2π, মানে যে এই আগের বোর প্রশ্নেতেই বললাম না যে অ্যাঙ্গুলার ভেলোসিটির ভ্যালুটা nh/2π এর সমান যেটা হবে, সেই পার্টিকুলার অ্যাঙ্গুলার ভেলোসিটির অরবিটেই কিন্তু ইলেকট্রনগুলো ঘুরছে সার্কুলার, সেই অরবিট মানে সেই এনার্জির অরবিটালি কিন্তু এনার্জি গুলো ইলেকট্রনটা রিভলভ করছে, ঠিক আছে। সেখান থেকে এই ইকুয়েশনটা পাচ্ছি mvr = nh/2π। এখান থেকে দেখো v এর ভ্যালু একটা পাওয়া যাচ্ছে, এখানে আমরা একটা v এর ভ্যালু পেয়েছি। এই v এর ভ্যালুটা যদি আমরা বোথ সাইড স্কয়ার করে দিই, তখন কি হবে, v স্কয়ার = এই একটা ভ্যালু পাচ্ছি আমরা, দেখো। এবার এই দুটোকে আমরা ইকুয়াল করে দিচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি r এর ভ্যালু। এটা তোমাদের এতটাও মনে রাখার কোনো দরকার নেই। দেখো এই ভ্যালুতে সবই কিন্তু কনস্ট্যান্ট, এই যে ভ্যালু কনস্ট্যান্ট, 4 পাই, পাই এর একটা আলাদা ভ্যালু আছে আমরা জানি 3.14, m হচ্ছে ইলেকট্রনের ভর, তার একটা ভ্যালু আছে, যে এখানে অ্যাটমিক নাম্বার যেটা এখানে লাগছে না, আর ই হচ্ছে কি চার্জ, এটা আমরা দেখেছি। তো এখান থেকে একটা রিলেশন পাওয়া যাচ্ছিল কি, এই দেখো আর এন মানে
এন এর ভ্যালুটা ডিফার করবে 2 3 4 যে কোনো মানে যে কক্ষপথে যাবে তার আর কি রেডিয়াসটা, ঠিক আছে। তো আর এন ইকুয়াল টু আর ওয়ান ইন্টু এন স্কোয়ার, এই একটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। আরেকটা কি দেখো, আর এন ইকুয়াল টু এন স্কোয়ার এ জিরো, যেখানে এ জিরোটা কি বোর অরবিট, তাই তো, বোর অরবিট, যেটাকে আমরা ফার্স্ট অরবিট হিসেবে আমরা দেখছি। মানে এইটা যদি তুমি ক্যালকুলেট করো পুরোটা, এন স্কোয়ারটা বাদ দিয়ে পুরোটা ক্যালকুলেট করলে তুমি এই ভ্যালুটাই পাবে। এ জিরো ইকুয়াল টু এই যে আর এন ইকুয়াল টু এন স্কোয়ার এ জিরো যেটা আসছে, এ জিরোর ভ্যালুটা হচ্ছে কি 52.9 পিকোমিটার, যেটাকে আমরা বলছি বোর অরবিট। এবার আমরা যদি হাইড্রোজেন ছাড়া হাইড্রোজেন লাইট যদি কোনো অ্যাটম নিই, যেমন ধরো কি হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, এগুলো সবাই কি একটা করে ইলেকট্রন আছে, জাস্ট লাইক হাইড্রোজেন। তাদের ক্ষেত্রে কিভাবে বার করব রেডিয়াসটা, তখন কি হবে, তাদের একটা অ্যাটমিক নাম্বার আছে, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত, z ইকুয়াল টু 1, সেই জন্য আমাদের ফর্মুলাটা এটা হচ্ছিল হাইড্রোজেনের ক্ষেত্রে n স্কয়ার ইনটু a0। বাট যদি হাইড্রোজেন লাইক কোনো অ্যাটম নেওয়া হয়, জাস্ট লাইক হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, তার ক্ষেত্রে ফর্মুলাটা হবে কি rn ইকুয়াল টু 52.9 n স্কয়ার বাই z, মানে একটা z দিয়ে আমাদের ডিভাইড করতে হবে। দেখো এটা বোঝা গেল কিনা, আমরা যদিও আগের দিনের দিনে আলোচনা করেছি, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। আজকে বোর্ড থিওরিটা আমরা কমপ্লিট করব, ঠিক আছে। এবার দেখো কি বলছে, ভেলোসিটি অফ এ রিভলভিং ইলেকট্রন ইন nth অরবিট। nth অরবিটের ক্ষেত্রে ভেলোসিটি কিভাবে বার করব, এত ক্যালকুলেশনে তোমাদের যাওয়ার দরকার নেই। জাস্ট দেখো এটা নরমাল দেখো, আর কিছুই না, ওই mvr ইকুয়াল টু nh বাই 2 পাই থেকে এসেছে, আর r এর যে ভ্যালুটা পেলাম সেই দুটো r ভ্যালুকে দেখো ইকুয়াল করে আমরা vn এর ভ্যালুটা পাচ্ছি, ঠিক আছে। এবার এই রিলেশনটা মনে রেখো, vn ইকুয়াল টু v1 ইনটু 1 বাই n, মানে ধরো একটা তোমাকে পার্টিকুলার অরবিটালে ভেলোসিটি বার করতে দিল, ঠিক আছে। ভেলোসিটি মানে ইলেকট্রনের ভেলোসিটি যেটা nth অরবিটালে থাকবে। ধরো বললো যে কোন হাইড্রোজেন অরবিটালে, ধরো যে বললো থার্ড অরবিটে যে ইলেকট্রন, থার্ড অরবিটে যদি কোনো ইলেকট্রন থাকে তার ভেলোসিটি কত হবে, তাহলে কি করবে তুমি, vn মানে v3 ইকুয়াল টু v1 ইনটু 1 বাই 3, এটা করলে কিন্তু আমরা ভেলোসিটি পেয়ে যাব ওই থার্ড অরবিটালে। থার্ড অরবিটালে যে ইলেকট্রনটা ঘুরছে তার ভেলোসিটি, অরবিটালের ভেলোসিটি না, ওকে। দেখো নেক্সট দেখো কি বলেছিলাম, এনার্জি। এনার্জি কিভাবে বার করে, আমরা জানি কি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জি কিভাবে বার করে। সেখান থেকে এই একটা বড় ভ্যালু পাওয়া যাচ্ছে, এটা জাস্ট আমাদের জানার কোনো দরকার নেই। মেইনলি দেখো z স্কয়ার এর n স্কয়ারটা এখানে ভ্যারিয়েবল, ঠিক আছে। z স্কয়ার আর n স্কয়ারটা ভ্যারিয়েবল, যদিও z এর ভ্যালুটা 1 হবে ফর হাইড্রোজেন অ্যাটম, সেটা যদি ধরি তাহলে এই ভ্যালুটা পাওয়া যাচ্ছে En সমান -rh ইনটু 1 বাই n স্কয়ার। rh মানে এই ভ্যালুটা রিডব্যাক কনস্ট্যান্ট, ঠিক আছে, যেটা ভ্যালু দেখো -2.18 ইনটু 10 টু দি পাওয়ার -18, এভাবে জুলে যদি ক্যালকুলেট করি। হাইড্রোজেনের E1 আর E2 ক্যালকুলেট করে দেখো দেখানো হয়েছে, কিছুই না, E1 এর ক্ষেত্রে n ইকুয়াল টু 1 বসাতে হবে, E2 এর ক্ষেত্রে n ইকুয়াল টু 2 বসাতে হবে, তাহলে আমরা এই ভ্যালুটা পাচ্ছি। ইন জেনারেল কি জাস্ট -rh ইনটু 1 বাই n স্কয়ার, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছিলাম, যদি হাইড্রোজেন লাইক কোনো অ্যাটম হয়, জাস্ট লাইক ধরো হিলিয়াম, লিথিয়াম 2 প্লাস, বেরিয়াম 3 প্লাস, এরকম যদি কোনো অ্যাটম থাকে হাইড্রোজেন লাইক অ্যাটম, তাদের ক্ষেত্রে এনার্জি ভ্যালুটা কি হবে, সেম, এটা জুলে বলা আছে -2.18 ইনটু 10 টু দি পাওয়ার -18 z স্কয়ার বাই n স্কয়ার। দেখো এর ভ্যালুটা কিলোজুল পার মোল ইনভার্সেও বার করা যায়, সেই ভ্যালুটা আমি ডাইরেক্ট তোমাদের লিখে দিচ্ছি। ডাইরেক্ট দেখো মাইনাস কি 1312 বাই n স্কয়ার কিলোজুল মোল ইনভার্স, মানে এটা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে মোল ইনভার্স, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যে কিলোজুল পার মোল ইনভার্সে হয় তাহলে এই ভ্যালুটা হবে, ওকে। দেখো নেক্সট কি বলা হয়েছে, এবার কি ছিল যে হোয়াট ডাজ দ্য নেগেটিভ ইলেকট্রনিক এনার্জি ফর হাইড্রোজেন অ্যাটম বি, মানে এই যে হাইড্রোজেন অ্যাটমের এনার্জিটা কেন আমরা নেগেটিভ ধরছি। দেখো মেইনলি এটা কিসের সাথে প্রপোর্শনাল, দেখলাম কি En ইকুয়াল টু মাইনাস, এখানে একটা বড় ভ্যালু আছে কিছু একটা n স্কয়ার h স্কয়ার, নিচে এই পার্টটাই আছে দেখো, তাই তো, নিচে এই পার্টটা আছে। এবার ধরো যদি কোনো একটা ইলেকট্রন
নিউক্লিয়াসের ধরো এটা নিউক্লিয়াসের চারিদিকে এরকম অনেক অরবিট আছে। একটা কোনো ইলেকট্রন ধরো n equal to 1 এ থাকলো, আর একটা কোনো ইলেকট্রন অনেক দূরে থাকলো, সাপোজ ধরো ইনফিনিটি দূরে থাকলো, এখানে ধরো একটা কোনো একটা ইলেকট্রন থাকলো, তাহলে তার n এর ভ্যালুটা কি ইনফিনিটি। ইনফিনিটি যদি হয় তাহলে en ইকুয়াল টু কোনো কিছুর সাথে বাই ইনফিনিটি করলে কি হয়, ভ্যালুটা 0 হয়ে যায়। তার মানে যদি কোনো ইলেকট্রন ফ্রি অবস্থায় থাকে, মানে ফ্রি স্টেটে থাকে, ঠিক আছে, তাহলে তার এনার্জিটা কি হয়, 0 হয়। দেখো এখানে সেটাই বলেছে, E0 মেকানিক্স দ্য ইলেকট্রন গেট, যখনই এবার ইলেকট্রনটা ক্লোজার হয় নিউক্লিয়াসের কাছাকাছি, তখন কি হয়, সে দেখো বিকামস লার্জার ইন অ্যাবসলিউট ভ্যালু এন্ড মোর নেগেটিভ। যে যত কাছে আসতে থাকবে নিউক্লিয়াসে তত তার ভ্যালুটা নেগেটিভ হতে থাকবে। দেখো যদি একটা ফ্রি ইলেকট্রন থাকে তার এনার্জি ভ্যালুটা 0, বাট যখন সে কাছে আসছে তার মানে কি তার একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে না নিউক্লিয়াসের সাথে। আর ইলেকট্রন নেগেটিভ, নিউক্লিয়াস কি পজিটিভ, তার সাথে একটা ইলেকট্রনিক ফোর্স, অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে। যেই ফোর্সের জন্য কি হচ্ছে, ধরো ইলেকট্রনকে একটা শক্তি ছাড়তে হচ্ছে, একটা ওয়ার্ক করতে হচ্ছে, তবেই সে কি করছে, ওই ফোর্সের মাধ্যমে সে আটকে আছে, ওখানে ধরে আছে। তো সেই যে ওয়ার্ক করছে সেজন্য কি এনার্জিটা কমে যাচ্ছে, এমিট করে দিচ্ছে। তার এনার্জিটা এমিট করে সে কি করছে, নিউক্লিয়াসের সাথে একটা অ্যাট্রাকশন ফোর্সের মাধ্যমে অ্যাটমের মধ্যে কিন্তু আছে, সেই যে ওয়ার্ক করছে এর ফলে এনার্জিটা কিন্তু কমে যাচ্ছে, সেটাই হচ্ছে নেগেটিভ সাইনের সিগনিফিকেন্স। ঠিক আছে, এটুকু বোঝা গেল। নেক্সট দেখো আমরা বলেছিলাম একটা En ইকুয়াল টু U1 ইন্টু 1/n² দিয়ে ম্যাথটা আমরা আগের দিন করিয়ে দিয়েছি, এটা আমি আর বলছি না, এটা হয়ে গেছে। দেখো আজকে মেইনলি যেটা পড়াবো, যে এক্সপ্লেনেশন অফ হাইড্রোজেন স্পেকট্রাম বাই বোর থিওরি। আমরা তো হাইড্রোজেন স্পেকট্রাম দেখেছি, তারও আগের ক্লাসে আমরা পড়েছি হাইড্রোজেন স্পেকট্রাম নিয়ে, যে একটা ইকুয়েশন ছিল, তো ইকুয়েশনটা ফলো করছিল, দেন সেখান থেকে আসছিল কি ফার্স্ট আবিষ্কার হয় বালমার সিরিজ। ঠিক আছে, বালমার সিরিজ থেকে কি হয়, যে লাইমান সিরিজ হয়। দিয়ে ইন জেনারেল একটা ইকুয়েশন ছিল যেটার ভ্যালু কি ছিল, নিউ বার ইকুয়াল টু আর ইন্টু 1 বাই কি n1² মাইনাস 1/n2², এরকম একটা ফর্মুলা ছিল। তো এই n1 এর ভ্যালুটা কি, যেটা লোয়ার এনার্জি স্টেট কে রিপ্রেজেন্ট করছে, আর এই n2 এর ভ্যালুটা হায়ার এনার্জি স্টেট কে রিপ্রেজেন্ট করছে। এখানে দেখো কি বলছে, যদি n1, এখানে ড্র করাই আছে, আমি ড্র করছি না, ধরো একটা ডার্ক কালার সিলেক্ট করতে হবে তাহলে বোঝানো যাবে, ধরো রেড। n1 এর ভ্যালু এটা কি, ধরো 1, যদি 1 হয় তাহলে কি হচ্ছে, এবার n2 এর ভ্যালুটা তাহলে কি কি হতে পারে, n1 এর ভ্যালু যদি 1 হয় তাহলে n1 এর ভ্যালু যদি 1 হয় তাহলে n2 এর ভ্যালু কি কি হতে পারে, 2, 3, 4 এরকম সো অন হয়ে যেতে পারে। তাহলে হায়ার এক্সাইটেড স্টেট থেকে ধরো 7 থেকে 1 এ আসছে, 6 থেকে 1 এ, 5 থেকে, 4 থেকে, 3 থেকে, 2 থেকে যখন 1 এ আসছে, তখন এই যে আমরা একটা সিরিজটা দেখতে পাচ্ছি, তখন সেটাকে আমরা কি বলবো, লাইমান সিরিজ। আমরা স্পেকটা কখন দেখতে পাই, স্পেকটা যখন দেখতে পাই, ধরো গ্রাউন্ড স্টেটে কোনো এনার্জি আছে, কোনো পার্টিকেল বা অ্যাটম আছে, ধরো হাইড্রোজেন যদি আমরা ধরি, যে আমরা পড়েছিলাম তো একটা ডিসচার্জ টিউব আছে, হাইড্রোজেন নেওয়া হয়েছে, যাকে ইলেকট্রিক স্পার্ক বা হিট দেওয়া হচ্ছিল, সে তাহলে কি হয়, এনার্জি ইমিট করছে, সেটা যদি প্রিজমের মধ্যে দিয়ে পাঠানো হয়, পার্লার স্লিটের মধ্যে দিয়ে গিয়ে প্রিজমের মধ্যে দিয়ে পাঠালে এটা বেন্ড হয়ে গিয়ে আমরা কি পাচ্ছিলাম, ভিজিবল রিজনের ক্ষেত্রে আমরা 4টে মোটামুটি লাইন দেখতে পাচ্ছিলাম, এই যে আলফা বিটা গামা ডেল্টা, আমরা এরকম দেখতে পাচ্ছিলাম। তাহলে সেটা শুধু ভিজিবল রিজিয়ন, যেটা কি হয়েছিল, ফার্স্ট আবিষ্কার করেছিল সায়েন্টিস্ট বালমার, তাই তো। তারপরে কি হয়, বালমার যেটা আবিষ্কার করেছিলেন সেখানে n1 এর ভ্যালুটা কি ছিল, n1 এর ভ্যালুটা 2 ছিল, n2 এর ভ্যালুটা স্টার্ট হচ্ছিল 3, 4, 5, 6 এইভাবে। মানে কি হচ্ছে, যখন n1 এর ভ্যালু 1 তখন n2 এর ভ্যালুটা যে কোনো কিছু হতে পারে, n1 প্লাস 1 থেকে সো 1 হতে পারে। এই যে স্পেকট্রাটা আমরা পাচ্ছি, যখনই হায়ার স্টেট থেকে যখন ব্যাক করছে, তখনই কি একটা এনার্জি এমিট করছে ইন দা ফর্ম অফ রেডিয়েশন, তখনই আমরা স্পেকট্রাটা পাচ্ছি। তাহলে সেটা যদি n1 এ ব্যাক করে, তাহলে যে স্পেকট্রাল সিরিজটা পাবো সেটা হচ্ছে লাইমান সিরিজ। যদি n2 তে সেরকম n2 যদি গ্রাউন্ড স্টেট হয়,
তার হায়ার এক্সাইটেড স্টেট গুলো কি কি হবে, n n equal to 3 টা হবে ফার্স্ট এক্সাইটেড স্টেট, 4 টা হবে সেকেন্ড এক্সাইটেড স্টেট, এইভাবে সো অন হতে থাকবে। সেই হায়ার এনার্জি স্টেট থেকে যখন ইলেকট্রনটা মানে যখন এনার্জিটা ফিরবে, ব্যাক করবে, এমিট করবে, তখন আমরা যে স্পেক্ট্রাটা পাবো তখন সেটাকে আমরা বলছি বার্মার সিরিজ। ওকে, দেন ওরকম সেম পার্সেন্ট সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফন হামফ্রে, সেটা আমরা আগের দিন দেখেছি। এইভাবে আমরা হাইড্রোজেনের একটা চারটে মানে 6টা স্পেক্ট্রাল সিরিজ আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে এইটুকু পোর্শনটা যেটা আমরা খালি চোখে দেখতে পাই, বার্মার সিরিজ। বাকিগুলো কি হয়, ভিজিবল রিজিয়নে আর পড়ে না, কোনটা আল্ট্রাভায়োলেট, কোনটা ইনফ্রারেড, মেনলি এই বাকিগুলো ইনফ্রারেড রিজিয়নে পড়ে। ওকে, এবার এখানে কি বলছে, এক্সপ্লেনেশন কি দিচ্ছে বোর থিওরি দিয়ে। কি বলছে, বোর থিওরি furnishes a logical explanation on the origin of 6 series of spectral line in the form of atomic spectrum. হাইড্রোজেন কি বলছে দেখো, under ordinary condition the revolving electron and hydrogen atom exist in lower energy state. যেটা আমরা বললাম সেটা এখানে লেখা আছে, আমি আরেকবার এটাকে ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো বলছে যদি আন্ডার অর্ডিনারি কন্ডিশন যদি হয় তাহলে একটা হাইড্রোজেন অ্যাটম n equal to 1 এক্সিস্ট করে, ঠিক আছে। if energy is available absorption then electron present in k cell, মানে n equal to 1 টাকে কি রিপ্রেজেন্ট করে, k cell রিপ্রেজেন্ট করে। ওকে, এবার যদি এনার্জি অ্যাবজর্ব করে সে কি করবে, হায়ার এনার্জি স্টেটে যাচ্ছে, তার মানে ইকুয়াল টু 2 3 4 এসবে যাচ্ছে। ইকুয়াল টু 2 মানে কি l, এখানে এটা আসেনি দেখো l, ইকুয়াল টু 3 মানে m, n equal to 4 মানে n, এইভাবে যাচ্ছে সো অন। দিস স্টেট ইজ নোন অ্যাজ এক্সাইটেড স্টেট, মানে গ্রাউন্ড স্টেটটাকে ছেড়ে বাকি যে স্টেট গুলো থাকবে তাকে আমরা বলবো এক্সাইটেড স্টেট। ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেকেন্ড, থার্ড, এইভাবে যাবে, সেগুলোর একটা কি নাম আছে, এল এম এ এরকম সো অন, ঠিক আছে। এবার কি বলছে, since in a sample of hydrogen there are a large number of atoms, the electrons in different hydrogen atom absorb different amount of energy. দেখা বলছে কোয়ান্টাম। আমরা আগের দিনই বলেছি যে হাইড্রোজেনের মধ্যে তো একটা ইলেকট্রন আছে, তাহলে সে একটা ইলেকট্রন কিভাবে একা এতগুলো এনার্জি স্টেট বা এতগুলো স্পেক্ট্রাল সিরিজ কিভাবে দিতে পারে, এটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। তখন আমরা বললাম কি, যে এখানে আমরা একটা হাইড্রোজেন অ্যাটম নিয়ে কাজ করছি না, এখানে আমরা ধরো এখানে এক মোল যদি নিই, এক মোলে কত থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক থাকে 6.022 × 10⁻23, সেরকম অনেক মোল অফ হাইড্রোজেন অ্যাটম এখানে থাকবে হাইড্রোজেন গ্যাসের মধ্যে, তাই তো। সেটা যদি হয় তাহলে এখানে অনেক যেহেতু হাইড্রোজেন অ্যাটম থাকবে, তাহলে বিভিন্ন হাইড্রোজেন অ্যাটম বিভিন্ন টাইপ অফ এনার্জি সে অ্যাবজর্ব করবে, বিভিন্ন টাইপ অফ এনার্জি সে অ্যাবজর্ব করবে, কোন হাইড্রোজেন অ্যাটম বেশি, কোনটা কম, এইভাবে যে এনার্জি গুলো অ্যাবজর্ব করতে থেকে সে বিভিন্ন এক্সাইটেড স্টেটে যাচ্ছে। সেই এক্সাইটেড স্টেটে যাচ্ছে, দেখো এখানে বলছে দেখো অ্যাবজর্ব ডিফারেন্ট অ্যামাউন্ট অফ এনার্জিস and are promoted to different higher energy level, n equal to 2 3 4, এইভাবে সে হায়ার এনার্জি লেভেলে যাচ্ছে। when the source of energy is removed, যখনই আমরা কি করছি, ইলেকট্রিক স্পার্ক বা হিট দেওয়াটা আমরা বন্ধ করে দিচ্ছি বাইরে থেকে, তখন কি হচ্ছে, সেই ইলেকট্রনটা কিন্তু জাম্প করছে, জাম্প ব্যাক and lower energy level by emitting energy। তখন কি করছে, হায়ার এক্সাইটেড স্টেট থেকে সে আবার জাম্প করে আছে টু দ্য লোয়ার এক্সাইটেড স্টেট টু রিলিজ হার extra energy and to get stability. Okay, দেখো কি বলেছে, different frequency and deviation of different frequency which give rise to different type of spectrum. এবার দেখো আমরা বলেছি different type of hydrogen atom different type of energy সে absorb করছে, different type of energy যদি absorb করে তাহলে different লেভেলে যাবে, যখন সে ব্যাক করছে সেরকম different লেভেল থেকে সে আবার এনার্জি ব্যাক করছে। সেই যে এনার্জি ব্যাক করছে সেটাকে রেডিয়েশনের ফর্মে ব্যাক করছে। সেই রেডিয়েশন গুলোর একটা পার্টিকুলার কি এনার্জি আছে, একটা পার্টিকুলার ওয়েভলেন্থ আছে, তাহলে আমরা একটা পার্টিকুলার কালার আছে তার, সেটা এখানে বলা হয়েছে। এবার বলছে দেখো, when electron from orbit jump back orbit n equal to 1 a series of line, মানে যদি n equal to 1 এ, আমরা যেটা বললাম সেটা এখানে লেখা আছে যদিও, যদি n equal to 1 এ জাম্প করে তখন কি পাবো আমরা, লাইমান সিরিজ পাবো। n equal to 1 এ যদি ব্যাক করে তখন আমরা পাবো কি, লাইমান সিরিজ। আর সিমিলারলি if electron from higher energy level n equal to 2 তে যদি ব্যাক করে, মানে 3 4 5 6 থেকে 2 তে ব্যাক করলে বার্মার সিরিজ, দেন সেম ভাবে থার্ড এ প্যাসেজ, দেন ব্র্যাকেট, দেন হচ্ছে
ফন, দেন হচ্ছে হামফ্রি সিরিজ। আমরা এরকম ভাবে 6টা সিরিজ পাচ্ছি। তাহলে এখানে এই যে হাইড্রোজেন অ্যাটমের যে স্পেকট্রাটাও কি করছে, বোর থিওরি দিয়ে খুব ভালোভাবে ব্যাখ্যা করা যাচ্ছে। এটা দেখলাম আমরা। নেক্সট আমরা দুটো ম্যাথ দিয়েছিলাম, তোমাদের করতে বলেছিলাম। আমি জানি না তোমরা কেউ করেছো কিনা। ঠিক আছে, আমি করিয়ে দিচ্ছি। দেখো, তোমরা কিন্তু ম্যাথ গুলো প্র্যাকটিস করো। এগুলো মেনলি এনসিইআরটি আর ওই যে ছায়া প্রকাশের যে ইংলিশ ভার্সনের বুকটা আছে, সেখান থেকে আমার এই ম্যাথ গুলো নেওয়া। তো এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করলে তোমাদেরই ভালো হবে। দেখো কি বলেছে, যে what are the frequency and wavelength of a proton emitted during a transition from n equal to 5 state to n equal to 2 state in the hydrogen atom। দেখো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে কি বলেছে, ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ বার করতে বলেছে যখন কিনা একটা ফোটন যখন সে ব্যাক করছে n equal to 5 থেকে 2 তে ব্যাক করছে হাইড্রোজেন অ্যাটম, তখন কি রকম হবে। ধরো এরকম n equal to 1 2 3 4 5, মানে 5 থেকে 2 তে ব্যাক করছে যদি হয়, এরকম যদি থাকে, এগুলো একটা ধরো অরবিট। n equal to 1 মানে কি KCl, এটা ALN এরকম ছিল, তাই তো। এখানের ক্ষেত্রে আমরা কি সেই ফর্মুলাটা এখানে আমরা ইউজ করব। দেখো n1 এর ভ্যালুটা কি হবে, n এই ফর্মুলাটাই আমরা দেখো ইউজ করব। কি ছিল দেখো, এই যে নিউ বার ইকুয়াল টু কি r ইন্টু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। দেখো এখানে যদি করি, নিউ বার কি আমরা ওটাকে এনার্জি ফর্মুলা লিখতে পারি। যদি লিখতে পারি ডেল ই ইকুয়াল টু, এটা রিড ব্যাক কনস্ট্যান্টের ভ্যালু 2. এই ভ্যালুটা তোমাদের মনে রাখতে হবে, 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 জুল। এখানে কি হচ্ছে 5 স্কয়ার, 5 স্কয়ার মানে যেটা হচ্ছে এক্সাইটেড স্টেট, n equal to 2 থেকে কি হচ্ছিল, n equal to 5 থেকে n equal to 2 তে আসছে। তাহলে কি হবে, এটা 5 স্কয়ার মাইনাস 2 স্কয়ার। এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা এনার্জিটা কি পাবো, এটা তোমরা বাড়িতে সলভ করে নিও, 4.58 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। এটা আমরা পাচ্ছি। এটা মেনলি কি ফর্মুলা থেকে আসছে দেখো, এই ফর্মুলাটা ডাইরেক্টলি তোমাদের ডিরাইভ করানো হয়নি, যেটা হচ্ছে ধরো আমি লিখে দিচ্ছি ফর্মুলাটা, মেনলি এই ফর্মুলাটা থেকেই আসছে। en এর ভ্যালুটা বলেছিলাম যে -2.18, রিড ব্যাক কনস্ট্যান্টের ভ্যালু ছিল 80 জেড স্কয়ার বাই এন স্কয়ার। এই ফর্মুলা থেকে যদি আমরা ক্যালকুলেট করি, ধরো এখানে যদি এনার্জি ডিফারেন্সের ভ্যালু হিসেবে আমরা দেখাতে পারি, তাহলে দেখো এই ফর্মুলাটা ডেল ই ইকুয়াল টু রিড ব্যাক কনস্ট্যান্ট বাই 1/n1 স্কয়ার, মানে n এখানে ফাইনাল, n ইনিশিয়াল মাইনাস n ফাইনাল, এরকম ভাবে আমাদের দেখাতে হবে। n a স্কয়ার n i, এরকম, যেখানে সবসময়তেই n i এর ভ্যালুটা গ্রেটার দেন n a হচ্ছে। ঠিক আছে, তার মানে এটা সবসময় হায়ার স্টেট রিপ্রেজেন্ট করছে, এটা হচ্ছে কি লোয়ার স্টেট রিপ্রেজেন্ট করছে। তো এইভাবে আমরা বসালে এই ভ্যালুটা আমরা পাচ্ছি। ওকে, এবার এখানে কি বলেছে, এখানে আমরা এনার্জির ভ্যালুটা পেলাম। এবার এনার্জি থেকেই আমরা ফ্রিকোয়েন্সির ভ্যালু পাবো। ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থের ভ্যালুটা আমাদের দরকার। এখানে ফ্রিকোয়েন্সি ভ্যালু কিভাবে পাবো, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু কি ডেল ই বাই এইচ, আমরা জানি ডেল ই ইকুয়াল টু এনএইচ নিউ, তাহলে নিউ ইকুয়াল টু ডেল ই বাই এইচ, এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সির ভ্যালুটা পাবো। আর ফ্রিকোয়েন্সির ভ্যালু যদি একবার পেয়ে যাই, আর ল্যামডার ভ্যালু কি করে পাবো, সি বাই নিউ, তাই তো। ল্যামডা মানে কি সি বাই নিউ, যেমন নিউ মানে কি ছিল সি বাই ল্যামডা, এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে ল্যামডা ইকুয়াল টু সি বাই নিউ, এখান থেকে ল্যামডার ভ্যালুটাও পেয়ে যাব আর এখান থেকে আমরা নিউ ভ্যালুটা পেয়ে যাচ্ছি। মানে ডেল ইটা একবার বার করতে পারলে এই ফর্মুলা থেকে 1/ni স্কয়ার মাইনাস 1/nf স্কয়ার, এই ফর্মুলাটা মনে রেখো। সব ডেরিভেশন করানো সম্ভব না, মানে তোমাদের পক্ষে পড়ানো সম্ভব না, কিছু কিছু ডেরিভেশন মনে রাখতে হবে আমাদের, এই কিছু কিছু ফর্মুলা আমাদের মনে রাখতে হবে, মনে রেখে আমাদের এই ম্যাথগুলো সলভ করতে হবে। এখানে মনে রাখবে যখনই হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে আসছে, হায়ার স্টেটের ভ্যালুটাকে আমরা সবসময় এদিকে লিখবো ni, এটা হচ্ছে nf, যেটা হচ্ছে লোয়ার স্টেট। বোঝা গেল?
এই ম্যাথটা গেল। নেক্সট কি ম্যাথ ছিল? ক্যালকুলেট দ্য এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফার্স্ট অরবিট অফ হিলিয়াম প্লাস, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ অরবিট। এটা ছিল। বলেছে এনার্জি অ্যাসোসিয়েটেড, তাহলে এনার্জির ভ্যালু চাই। এনার্জির ভ্যালু আমরা কি, এনার্জির ফর্মুলা আমরা কি জানি? মাইনাস 2.18 ইন্টু 10⁻18 জুল হলো দিয়ে জেড স্কোয়ার বাই এম স্কোয়ার। এটা হিলিয়াম প্লাস মানে এটা হাইড্রোজেন লাইক অ্যাটম, তার মানে এখানে জেড স্কোয়ারের ভ্যালুটা কিন্তু ইনক্লুড করতে হবে। এটা কিন্তু এক্সামে ভুল করো না, যখনই হাইড্রোজেন লাইক কোন অ্যাটম দেবে তার ক্ষেত্রেই কিন্তু জেড স্কোয়ারের ভ্যালুটা আমাদের ইনক্লুড করতে হবে। এবার হিলিয়াম প্লাস এর জন্য জেড এর ভ্যালুটা কত? জেড এর ভ্যালু কত? 2 হবে। 2 হচ্ছে অ্যাটমিক নাম্বার, জেড কি অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার জেড এর ভ্যালু। ওকে, এবার দেখো E1 ফার্স্ট অরবিট বলেছে, তার মানে E1 আমাদের বার করতে হবে। E1 যদি বার করতে হয় তাহলে দেখো কিভাবে করব। 2.18 ইন্টু 10⁻−18 ইন্টু কি হবে 2 স্কোয়ার বাই n এর ভ্যালুটা কত? n এর ভ্যালুটা এখানে 1, ঠিক আছে। দিয়ে যেহেতু ফার্স্ট অরবিট বলেছে, দিয়ে এটা যদি ক্যালকুলেট করি আমরা পাবো -8.72 ইন্টু 10⁻−18 জুল। এখান থেকে আমরা রেডিয়াসের ভ্যালু পাবো। রেডিয়াসের ভ্যালু কি বলেছিলাম, এটা করে নাও। দেখো রেডিয়াসের ফর্মুলা কি ছিল? আর এন ইকুয়াল টু, এটা যদি ন্যানোমিটারে করি 0.0529 ন্যানোমিটার ইন্টু কি এন স্কোয়ার ছিল বাই জেড, তাই তো। জেড এখানে আমাদের একটা রাখতেই হবে যেহেতু হাইড্রোজেন লাইক অ্যাটম। জেড এর ভ্যালুটা 2, এন এর ভ্যালু 1, যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কি হবে 0.0529 ইন্টু কি হচ্ছে এন স্কোয়ার মানে 1 স্কোয়ার বাই 2। এটা যদি আমরা সলভ করি হবে 0.02645 ন্যানোমিটার। এটা হচ্ছে অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা। নেক্সট দেখো এখানে বলছে যে মেরিটস অফ বোর অ্যাটমিক মডেল, মানে আমরা যে বোর অ্যাটমিক মডেলটা পড়লাম এর কি কি মেরিটস আছে, ঠিক আছে। ফার্স্টে কি বোর অ্যাটমিক মডেল কি, স্টেবিলিটি অফ অ্যাটমকে ব্যাখ্যা করতে পারলো। যেই ব্যাখ্যাটা করতে পারছিল না রাদারফোর্ড, সেটা কিন্তু বোর অ্যাটমিক মডেল দিয়ে অ্যাটমের যে স্টেবিলিটি সেটা ব্যাখ্যা করা গেল। দেখো এখানে কি বলেছে যে কি ছিল মেইনলি, এত আমরা পড়ছি না, নরমালি বলে দিচ্ছি। দেখো যে ইলেকট্রন যদি সার্কুলার পথে মুভ করে, সে ত্বরণ নিয়ে চলে, তাহলে এনার্জি এমিট করে। সেখানে অ্যাটমটার অস্তিত্বই থাকছিল না, কোল্যাপস করে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু বোর অ্যাটমিক মডেল কি বলে যে ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবে তার একটা পার্টিকুলার পাথে সে ঘুরবে, তার সেই যে পার্টিকুলার পাথ যেটাকে অরবিট বলবো তার একটা পার্টিকুলার এনার্জি আছে, তার একটা পার্টিকুলার অ্যাঙ্গুলার মোমেন্টাম ভ্যালু আছে যেটা কিনা nh/2π এর সাথে ইকুয়াল। সেই পার্টিকুলার এনার্জি অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালুর অরবিটেই কিন্তু একটা ইলেকট্রন ঘুরবে। সে যখন ঘুরছে তখন কিন্তু সে কোনো এনার্জি এমিট বা অ্যাবজর্ব করছে না। যখনই বাইরে থেকে এনার্জি দেওয়া হচ্ছে বা সে এনার্জি এমিট করছে তখনই কিন্তু এই ব্যাপারটা এনার্জি এমিশন বা অ্যাবজর্পশন হচ্ছে। তখনই কিন্তু যদি এনার্জি এমিট করে হায়ার থেকে লোয়ারে আসছে, যদি অ্যাবজর্ব করে হায়ার থেকে লোয়ার থেকে হায়ার স্টেটে সে যাচ্ছে। তার মানে অ্যাটমের স্টেবিলিটিটা ব্যাখ্যা করতে পারলো বোর অ্যাটমিক মডেল। সেকেন্ড কি বলছে, লাইন স্পেকট্রাম অফ হাইড্রোজেন। Bohr atomic model is capable of explaining the discontinuous spectrum of form in different one electron systems of hydrogen atom. মানে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে বোরের থিওরিটা কিন্তু ব্যাখ্যা করতে পারলো কেন ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম আমরা পাচ্ছি। তাই আমরা এটা নিয়ে আমরা অনেকটাই পড়লাম কেন ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম পাচ্ছি, ঠিক আছে। আর কি হলো, রেডিয়াস অফ ফার্স্ট বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম সেটাও কিন্তু বার করা গেল, যেটা কিনা 0.529 অ্যাংস্ট্রম এর সমান, মানে রেডিয়াসটাও বার করা গেছে। ফোর্থ কি বলছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এখান থেকে আইডিয়া অফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার পাচ্ছি, মানে ফার্স্ট অরবিটের ক্ষেত্রে কি হচ্ছে ksl n equal to 1, এই n এর ভ্যালুটাই হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ওকে, নেক্সট দেখো এনার্জি অফ এন ইলেকট্রন। বেসড অন বোর থিওরি the energy of an electron revolving at any quantum level can be calculated। মানে আমরা দেখেছি যে বোর থিওরি অনুযায়ী প্রত্যেকটা অরবিটের যে যেখানে
যে অরবিট গুলোতে ইলেকট্রন থাকছে তার প্রত্যেকটা অরবিটের এনার্জি কিন্তু আলাদা আলাদা ভাবে ক্যালকুলেট করা সম্ভব হচ্ছে। তো সেখানে এটাই বলছে the relative position of different lines in atomic spectra can be explained. atomic spectraও কিন্তু এক্সপ্লেন করা যাচ্ছে সেখান থেকে। লাস্ট এন্ড ফাইনাল রিডব্যাক কনস্ট্যান্ট এন্ড ইটস ভ্যালু। রিডব্যাক কনস্ট্যান্ট কি সেটাকে ব্যাখ্যা করা যাচ্ছে, ইটস ভ্যালুটাও ক্যালকুলেট করা যাচ্ছে। এটা আমরা বোর অ্যাটমিক মডেল থেকে দেখলাম। নেক্সট দেখো, দেখো সব মডেলেই যখনই কিছু একটা মডেল বা থিওরি দেয়া হচ্ছে তার কিন্তু কোনো লিমিটেশনও থাকবে, ঠিক আছে? সেই লিমিটেশন গুলো আমরা একটু দেখে নেব। কি বলছে দেখো, ফার্স্ট লিমিটেশন যে আছে, spectra of atoms or ions having two or more electrons cannot be explained with the help of Bohr theory. দেখো বোর থিওরি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে বা হাইড্রোজেন লাইক যে অ্যাটম গুলো আছে, হিলিয়াম, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, এগুলোর ক্ষেত্রে কিন্তু স্পেক্ট্রার ব্যাপারটা ব্যাখ্যা করা যাচ্ছিল যে এরকম স্পেক্ট্রা পাচ্ছি, ডিসকন্টিনিউয়াস স্পেক্ট্রা আমরা দেখলাম, হাইড্রোজেন যে এমিশন স্পেক্ট্রা সেটা ডিসকন্টিনিউয়াস স্পেক্ট্রা পাচ্ছিলাম, দেখা যাচ্ছে সেগুলো ব্যাখ্যা করা সম্ভব। কিন্তু যখন একটা মাল্টি ইলেকট্রন সিস্টেম হয়ে যাচ্ছে, ধরো নর্মাল যদি হিলিয়াম, নর্মাল লিথিয়াম, নর্মাল বেরিলিয়াম, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে স্পেক্ট্রা সেটা কিন্তু এক্সপ্লেন করা যাচ্ছে না, ঠিক আছে? তো স্পেকট্রোস্কোপি এমন একটা জিনিস, স্পেকট্রোস্কোপি মানে হচ্ছে, এটা তোমরা হায়ার স্টাডি যদি করো তখন দেখবে স্পেকট্রোস্কোপির একটা বড় চ্যাপ্টার হয়। মেইনলি ওখানে কি হয়, এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সাথে ম্যাটার কিভাবে ইন্টারঅ্যাকশন করে সেটা নিয়ে হচ্ছে স্পেকট্রোস্কোপি। এখন অনেক অনেক ধরনের স্পেকট্রোস্কোপি হয়, ইউভি, আইআর, এনএমআর, এবং অনেক স্পেকট্রোস্কোপি আমাদের পড়তে হয়। ঠিক আছে, তোমাদের এখন অতটা এক্সপোজার নেই তো অতটা জানার কোনো দরকার নেই, মেইনলি এইটুকুই জানো হোয়াট ইজ স্পেকট্রোস্কোপি। হলো, দেখো সেকেন্ড কি বলছে, when spectroscope with high resolving power were used, it was found that each line in spectrum was split into a number of closely spaced lines. দেখো আমি কি বললাম, স্পেকট্রোস্কোপি মানে কি, যে কি করছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সাথে ম্যাটারের ইন্টারঅ্যাকশন কে স্টাডি করছে, সেটা করে আমরা মেইনলি ধরো লাইন পাচ্ছি। ধরো আমরা যে হাইড্রোজেন যে এমিশন স্পেক্ট্রা আমরা পাচ্ছি, সাপোজ ধরো হাইড্রোজেন এমিশন স্পেক্ট্রা পাচ্ছিলাম, যদি হিট বা ইলেকট্রিক স্পার্ক দেওয়া হয় গিয়ে প্রিজমের মধ্যে দিয়ে গেল, দিয়ে আমরা ভিজুয়াল রিজিয়নে কি হচ্ছিল, আমার ড্রয়িং খুব খারাপ হচ্ছে এখানে, যাই হোক চারটে আমরা লাইন দেখতে পাচ্ছিলাম, এই যে আলফা, বিটা, গামা, ডেল্টা। এই যে লাইন আমরা দেখতে পাচ্ছি স্পেকট্রোস্কোপিতে একটা লাইন, এই একটা লাইন কিন্তু যদি হাই রেজোলিউশনে কোনো স্পেকট্রোস্কোপি হয়, মানে খুব ধরো হায়ার ক্যাপাসিটির কোনো স্পেকট্রোস্কোপি হয়, খুব ভালো উন্নত মডার্ন স্পেকট্রোস্কোপি টেকনিক যদি হয়, এনএমআই হয় 600 মেগাহার্জ, 300 মেগাহার্জ, মানে 600 মেগাহার্জের স্পেকট্রোস্কোপি যতটা ভালো করতে হবে 200 300 অতটা ভালো করবে না, এরকম অনেক ব্যাপার আছে, যাই হোক ওদিকে আমি যাচ্ছি না। তো যদি এরকম কি হয়, স্পেকট্রোস্কোপি উইথ হাই রিজলভিং পাওয়ার, যদি খুব ভালো স্পেকট্রোস্কোপি মেথড ইউজ করা হয়, তখন দেখা যাবে যে আমরা যে এই লাইন দেখছি সিঙ্গেল লাইন, সে কিন্তু নর্মাল সিঙ্গেল লাইনে থাকে না, এই লাইনগুলো এরকম লাইনগুলো কিন্তু স্প্লিট হয়ে যায়, এই লাইনগুলো এরকম স্প্লিট হয়ে যায়, ঠিক আছে? যদি একটা লাইন দুটো লাইনে স্প্লিট হয়ে যায় তখন আমরা কি বলবো, ডাবলেট বলবো। যদি তিনটে লাইনে স্প্লিট হয়ে যায়, এটা যেমন কি তিনটে লাইনে স্প্লিট হয়ে গেল, ঠিক আছে, তখন আমরা বলবো ট্রিপলেট। যদি চারটে লাইনে ধরো এরকম স্প্লিট হয়ে যায়, ঠিক আছে, তখন আমরা বলবো কি, চারটে লাইনকে আমরা বলবো কোয়ার্টেট, ঠিক আছে? দুটো লাইন মানে ধরো এরকম যদি স্প্লিট হয়। এবার যদি পাঁচটাতে হয় তো কুইন্টেট, তাহলে ছটাতে হলে সেক্সটেট, এইরকম ভাবে স্প্লিটিং হয়ে যায়। যখনই হাই রিজলভিং পাওয়ারের কোনো স্পেকট্রোস্কোপিতে যাব, স্পেকট্রোস্কোপি মেথড আমরা দেখব, তখনই কিন্তু আমরা সিঙ্গেল লাইন দেখবো না, যখন ওই সিঙ্গেল লাইন গুলো বিভিন্ন এক্সটার্নাল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, কোনোটা ম্যাগনেটিক ফিল্ড, কোনোটা ইলেকট্রিক ফিল্ডের উপর ডিপেন্ড করে এই লাইন গুলো কিন্তু বিভিন্ন ভাবে স্প্লিট হয়ে যাচ্ছে। সেই যে স্প্লিটিং হচ্ছে, স্প্লিটিং অফ দি স্পেকট্রাল লাইন, সেটা কিন্তু বোর থিওরি ব্যাখ্যা করতে পারছে না, ঠিক আছে? দেখো এখানে ওটাই বলেছে যে স্কোর, এই যে স্প্লিট হচ্ছে লাইনগুলো খুব ক্লোজলি স্পেসড হিসেবে থাকে, which could not explain by Bohr theory. দেখো নেক্সট কি বলছে, Bohr theory could not explain the splitting of spectral lines under the influence of magnetic field. আমি এই বললাম যে আমরা যে স্পেকট্রোস্কোপিক মেথড গুলো দেখবো, এই যে এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড থাকে, এই যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে লাইনটা যে স্প্লিট হয়ে যাচ্ছে, এইটাকেই বলা হচ্ছে কি জিম্যান এফেক্ট।
এটাকে বলা হচ্ছে জিম্যান এফেক্ট। আর যদি ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে লাইনে স্প্লিটিং হয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে কি স্টার্ক এফেক্ট। বোর থিওরি কিন্তু এই দুটো এক্সপ্লেনেশনই দিতে পারেনি, ফেল টু এক্সপ্লেন। ওকে, নেক্সট দেখো কি বলছে, Bohr atomic model is two-dimensional and hence fail to give an idea about actual three-dimensional electronic model of atom। দেখো আমরা পরে পড়বো বিভিন্ন যে অ্যাটমের যে এই অরবিটাল গুলো, অরবিটাল এসব আছে, এগুলোর অনেকগুলো ডাইরেকশন আমরা পরে পড়বো। এস অরবিটাল কি হয়, স্ফেরিক্যাল শেপ হয়। পি অরবিটাল কি হয়, ডাম্বেল শেপ হয়। ডাম্বেল শেপের মধ্যে কি হয়, পি এক্স হয়, পি ওয়াই হয়, পি জেড হয়। এটার একটা পি এক্স ওয়াই জেড মানে তিনটে থ্রি ডাইমেনশনাল স্পেসে ব্যাখ্যা করতে হবে। এক্স ওয়াই জেড থ্রি ডাইমেনশনাল স্পেসে আমাদের ব্যাখ্যা করতে হবে। যদি পি এই হিসেবে থাকে এটাকে বলবো পি এক্স, এটাকে বলবো পি ওয়াই, এটাকে বলবো পি জেড, এরকম ভাবে আমরা দেখবো আস্তে আস্তে। সবগুলো একসাথে থাকে না, এরকম আলাদা আলাদা থাকে। ধরো যদি এরকম থাকে, যদি এক্স হবে এটা এইভাবে থাকে, এটা পি এক্স হবে। যদি এইভাবে থাকে ধরো এটাকে পি ওয়াই হবে। এইভাবে ব্যাখ্যা, এগুলো পরে আসছে, আমরা আসবো শেপস অফ অরবিটাল। কি এই যে শেপস অফ অরবিটাল যে থ্রিডি মডেল, অ্যাটমের যে থ্রিডি মডেল সেটা কিন্তু ব্যাখ্যা করতে পারেনি বোর অ্যাটমিক মডেল। বোর থিওরি দিয়ে কিন্তু এই থ্রি ডাইমেনশনাল যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু ব্যাখ্যা করা যায়নি। ওকে, নেক্সট দেখো, এতটা বোঝা গেল কি কি ব্যাখ্যা করা গেল না, মানে মাল্টি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে ব্যাখ্যা করা যাচ্ছে না। স্প্লিটিং যে হচ্ছে, হাই রিজলভিং পাওয়ার স্পেকট্রোস্কোপি মেথড যদি ইউজ করা হয় তখন স্পেকট্রাল যে লাইনগুলো আমরা পাচ্ছি সেটা স্প্লিট হয়ে যাচ্ছে, যেটা ব্যাখ্যা করা যাচ্ছে না। কি হয় স্প্লিট হচ্ছে, যদি ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে স্প্লিট হয় সেটা হচ্ছে জিম্যান এফেক্ট, সেটা ব্যাখ্যা করা যাচ্ছে না। যদি ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে স্প্লিট হয় তাহলে হচ্ছে স্টার্ক এফেক্ট, সেটা ব্যাখ্যা করা যাচ্ছে না। তো এই ব্যাখ্যাগুলো করতে পারছে না। আরেকটা কি হচ্ছে থ্রিডি মডেল, অ্যাটমের যে থ্রিডি মডেল সেটাকে কিন্তু ব্যাখ্যা করতে পারেনি। নেক্সট বলছে দেখো, অ্যাকর্ডিং টু ডি বগলি, আমরা আসবো নেক্সট আমরা পড়বো ডি বগলি থিওরি। A tiny particle like electron has dual character. Electron has particle as well as wave nature. Bohr treated electron only as a particle. Bohr model ignore the dual character of electron. আমরা পরে পড়বো কি ডি বগলি থিওরি পড়বো, সেখানে ডি বগলি থিওরি কি বলছে যে জাস্ট লাইক অফ ইলেকট্রন, আরো যে মাইক্রোস্কোপিক নট ম্যাক্রোস্কোপিক, ও আরো যে মাইক্রোস্কোপিক পার্টিকেল গুলো আছে তারাও কিন্তু ডুয়েল ক্যারেক্টার শো করছে অ্যাকর্ডিং টু ডি বগলি ইকুয়েশন, ডি বগলি থিওরি। বাট বোর থিওরি কি বলছে, ইলেকট্রন শুধুমাত্র পার্টিকেল নেচার ব্যাখ্যা করতে পারছে বাট ওয়েভ নেচার ব্যাখ্যা করতে পারছে না। এই জিনিসটা এটা একটা ড্রব্যাক। লাস্ট কি বলছে, অ্যাকর্ডিং টু বোর অ্যাটমিক মডেল অ্যান ইলেকট্রন move around the nucleus along with a fixed circular path with definite velocity. However, according to Heisenberg uncertainty principle, it is impossible to simultaneously measure both the position and velocity. মানে ধরো যখন কোনো ইলেকট্রন কোনো সার্কুলার পথে মুভ করছে তখন কি হচ্ছে, অ্যাকর্ডিং টু হাইজেনবার্গ, এটাও আমরা নেক্সট ক্লাসে পড়বো যে অ্যাকর্ডিং টু হাইজেনবার্গ কি বলছে যে একসাথে তার ভেলোসিটি এন্ড একসাথে তার কি ভেলোসিটি এন্ড পজিশন ডিটারমাইন করা যাচ্ছে না। বাট কি বলছে দেখো, বোর থিওরি ডাইরেক্টলি কন্ট্রাডিক্টস দ্য হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। বোর থিওরি এই হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে কন্ট্রাডিক্ট করছে। এটা আমরা আরো ডিটেইলসে নেক্সট ক্লাসে পড়বো। এখন অবধি এই এতটা পড়লেই তোমাদের হবে। দেখো এবার নেক্সট দেখো কি বলছে, যে একটা কম্পারিজন দিয়েছে নরমাল, আর কিছুই না, যে রাদারফোর্ড অ্যাটমিক মডেল আর বোর অ্যাটমিক মডেল কিছু সিমিলারিটিস আছে। দেখো সিমিলারিটিস কি কি আছে, দুটো মডেল অনুযায়ী কি the entire positive charge and almost the entire mass is concentrated in the nucleus. নিউক্লিয়াসে সমস্ত চার্জ এর মাসটা কনসেন্ট্রেটেড আছে অ্যাটমে, দুটো মডেলই কিন্তু সেম। নেক্সট বলছে দেখো, ইলেকট্রন রিভলভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন ডিফারেন্ট সার্কুলার অরবিট। ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারিদিকে যে ঘুরছে তার ডিফারেন্ট সার্কুলার অরবিট আছে, দুটো মডেলেই বলা হয়েছে সেম জিনিস। নেক্সট বলছে মোস্ট অফ দ্য স্পেস ইনসাইড অ্যান অ্যাটম ইজ এমটি, এটাও দুটোতে সেম। লাস্ট কি বলছে, the electrostatic force of attraction between the electrons and the nucleus is balanced by centrifugal force of revolving electrons. মানে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে, এটাই বলেছিলাম তো। আর একটা কি হয় সেন্ট্রিফিউগাল ফোর্স, একটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্সটা কি বলা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এটা দুটো মডেলই কিন্তু সেম। These similarities কোথায় আছে দেখো, রাদারফোর্ড অ্যাটমিক মডেল is based on the classical mechanics.
রাদারফোর্ড মডেলটা কি? ক্লাসিক্যাল মেকানিক্স। বোর অ্যাটমিক থিওরি কি? এটা বেসড অন ক্লাসিক্যাল এন্ড কোয়ান্টাম মেকানিক্স, বোথ মেকানিক্স কে দিয়ে ব্যাখ্যা করা যায়। থার্ড সেকেন্ড কি বলছে? ইলেকট্রন রিভলভস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন অরবিট অফ এনি রেডিয়াসে অরবিটে মুভ করতে পারে। এটাই বলা হয়েছিল না যে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারিদিকে যে কোনো সার্কুলার কক্ষপথে ঘুরবে, জাস্ট লাইক অফ প্ল্যানেটারি সিস্টেম, মানে সূর্যকে কেন্দ্র করে প্ল্যানেট গুলো যেভাবে ঘোরে সেরকম সেরকম কি হচ্ছে, ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারিদিকে ওইভাবে ঘুরছে, এটা বলা হয়েছিল। বাট বোর থিওরি কি বলেন যে না, তার একটা পার্টিকুলার অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু থাকতে হবে, যেটা হচ্ছে nh/2π। সেই পার্টিকুলার অরবিটের ভ্যালু গুলো, যার n এর একটা হোল নাম্বার, যার n এর ভ্যালু গুলো 1 2 3 এরকম করে আছে, তো সেই পার্টিকুলার অরবিটেই কিন্তু ইলেকট্রন গুলো থাকবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। ঠিক আছে, নেক্সট কি বলছে? অ্যাকর্ডিং টু দ্য electrodynamics, the electron revolving around the nucleus gradually loses energy, যেটাই মেন লিমিটেশন ছিল, যে ইলেকট্রন গুলো যখন অ্যাকর্ডিং টু রাদারফোর্ড অ্যাটমিক মডেল ইলেকট্রন গুলো যখন নিউক্লিয়াস চারদিকে ঘুরছে, সে কি করবে? ত্বরণ নিয়ে ঘুরছে, মানে সে কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করবে। বাট বোর থিওরি কি বলছে? না, এই থিওরি কি প্রপার এক্সপ্লেনেশন দেয়, যেটা স্টেবিলিটি অফ অ্যাটম কে ব্যাখ্যা করতে পারছিল, বাট রাদারফোর্ড অ্যাটমিক মডেল কিন্তু স্টেবিলিটি অফ অ্যাটম কে ব্যাখ্যা করতে পারছে না। এইভাবে যদি ঘোরে তখন কি আমরা দেখি 10⁻⁸ সেকেন্ডের মধ্যে একটা অ্যাটম ধ্বংস হয়ে যাচ্ছে। যদি এইভাবে এনার্জি এমিট করতে করতে থাকে, তাহলে ইলেকট্রনটা কি একটা সময় নিউক্লিয়াসের উপর আসতে পড়বে, তাহলে পুরো অ্যাটমটাই কি হবে? কোলাপস করে যাবে। তাহলে অ্যাটমের স্টেবিলিটিটাই ব্যাখ্যা করতে পারছিল না রাদারফোর্ডের মডেল। বাট বোর অ্যাটমিক মডেল কি বলছে? এ কিন্তু প্রপার এক্সপ্লেনেশন দিতে পারছে। ওকে, ফোর্থ কি বলা হয়েছে? রাদারফোর্ড থিওরি ফেলস টু এক্সপ্লেন দ্য অরিজিন অফ লাইন স্পেকট্রাম। লাইন স্পেকট্রামের অরিজিন ব্যাখ্যা করতে ফেল করেছে। এখানে কি, এ কিন্তু বোর থিওরি অনুযায়ী লাইন স্পেকট্রামকে ব্যাখ্যা করা যাচ্ছিল। কিভাবে? The transition of electron from higher to lower energy level results in the emission of energy. আমরা দেখলাম কি, গ্রাউন্ড স্টেটে যদি কোনো ইলেকট্রন বা কিছু মুভিং পার্টিকেল থাকে, সে যদি হায়ার স্টেটে যায়, সে কি করে? এনার্জি গেইন করে হায়ার স্টেটে যায়। তার এই যে এক্সাইটেড স্টেট, তার একটা পার্টিকুলার ভ্যালু আছে, সেই ভ্যালুগুলো যখন আবার এনার্জি এমিট করছে ইলেকট্রনটা, সে আবার ডেফিনাইট পার্টিকুলার ভ্যালুর অরবিটালি কিন্তু সে এনার্জিটা এমিট করে আসছে, ইলেকট্রনটা ফিরে আসছে। তখন কি, এই যে ডিফারেন্ট ভ্যালু, কখনো ধরো n=3 থেকে আসছে 2 তে, কখনো 2 থেকে 1, এর একটা পার্টিকুলার ভ্যালু আছে, সেটা একটা পার্টিকুলার ওয়েভলেন্থের আলো মানে রেডিয়েশন সে এমিট করছে, তার জন্য কি ডিসক্রিট স্পেকট্রাম পাওয়া যাচ্ছিল, অরিজিন অফ লাইন স্পেকট্রাম। এটা কিন্তু বোর থিওরি ব্যাখ্যা করা যাচ্ছিল। সে কিন্তু কন্টিনিউয়াসলি যদি এনার্জি এমিট করতো, তাহলে কি কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়া যেত। কিন্তু আমরা কি দেখছি, বোর থিওরি অনুযায়ী আলাদা আলাদা কক্ষপথ আছে, আলাদা আলাদা অরবিট আছে, ইলেকট্রন গুলো যেখানে থাকছে, তাহলে সে যখন ব্যাক করছে, যে আলাদা আলাদা অরবিট থেকে সে আলাদা আলাদা রেডিয়েশনের লাইট এমিট করছে, সেই রেডিয়েশন গুলো আলাদা আলাদা কি করছে, আলাদা আলাদা ল্যাম্ডা ভ্যালু ক্যারি করছে। তাহলে কি হচ্ছে, আমরা ডিফারেন্ট লাইন স্পেকট্রাম পাচ্ছি। এতটা বোঝা গেল? Last কি বলছে? Rutherford model radius of orbit, energy and velocity of electron can't be determined, মানে রাদারফোর্ড মডেল অনুযায়ী এগুলো ডিটারমাইন করা যাচ্ছে না, বাট বোর মডেল অনুযায়ী আমরা দেখলাম যে এনার্জি, অরবিটের এনার্জি, রেডিয়াস, ভেলোসিটি সব ডিটারমাইন করা যাচ্ছে। ওকে, দেখো বেশ কিছু ম্যাথ আছে। দেখো ম্যাথ গুলো একে একে দেখো। ফার্স্ট কি বলেছে? Calculate the energy associated with the fifth orbit of hydrogen atom. The fifth orbit of hydrogen atom, if the energy associated with the first orbit is, মানে ফার্স্ট অরবিটের এনার্জি বলে দিয়েছি, এবার বলছে দেখাও যে ফিফথ অরবিটালের এনার্জি কিরকম হবে। তাহলে আমরা কিভাবে বার করব? আগের দিন আমরা এই ফর্মুলাটা লিখেছি, ই এর ভ্যালুটা দেখো এখানে আছে, এই যে 1/n স্কয়ার এ En equal to E1 into 1/n স্কয়ার, এই ফর্মুলা থেকেই হয়ে যাবে। দেখো En equal to 1/n into কি
কি ছিল E1, তাই তো? তাহলে আমরা ধরতে পারি কি En ভ্যারিয়েবল টু 1/n², সরি এটা স্কয়ার হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো যদি এই ভ্যালুটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, প্রপোর্শনাল চিহ্ন তুলতে হয়, তাহলে কি হবে, একটা কনস্ট্যান্ট রাখতে হবে k/n², k একটা এখানে কনস্ট্যান্ট। E1 যদি বার করি, E1 কি হবে k/n, n এর ভ্যালুটা 1 n এর ক্ষেত্রে, তাহলে এটা হচ্ছে কি k ভ্যালুটা পাচ্ছি। আর E5 যদি করি তখন কি হবে k/5², এই ভ্যালুটা পাচ্ছি। এবার যদি আমরা দুটোকে ডিভাইড করে দিই, E5/E1 যদি আমরা করি তখন কি হবে 1/25। এবার যদি E5 এর ভ্যালুটা আমরা বার করতে চাই তখন কি হবে E1/25, E1 এর ভ্যালুটা দেখো বলে দিয়েছে 2.17 into 10 to the power 18 জুল বাই অ্যাটম ইনভার্স বাই 25 যদি ডিভাইড করি তখন আমরা E5 এর এনার্জিটা আমরা পেয়ে যাব, যেটা হচ্ছে -8.68 into 10 to the power -20, এটা -18 হবে, এখানেও কারেক্ট করে নাও, এটা হচ্ছে -18, এটা ভ্যালুটা কি হলো 8.68 into 10 to the power -20 জুল অ্যাটম ইনভার্স, জুল অ্যাটম ইনভার্স। ওকে, এটা দেখো বোঝা গেল না? এটা আমরা মুছে দিলাম, নোট করে নিও সব। নেক্সট দেখো কি বলেছে, দ্য রেডিয়াস অফ দ্য ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম, মানে হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট অরবিটের রেডিয়াসের ভ্যালু বলে দিয়েছে, ফাইন্ড দ্য রেডিয়াস অফ ফিফথ অরবিট। এটা খুবই সহজ, ধরো এই ফর্মুলাটা Rn ইকুয়াল টু কি R1 ইনটু কি ছিল n², আর কিছুই না, ফার্স্ট অরবিটের ভ্যালু বলে দিয়েছে আর কত ফিফথ অরবিট বার করতে বলেছে, তার মানে R5 আমাদের বার করতে হবে। R1 কি বলেছে 0.53 অ্যাংস্ট্রম ইনটু তাহলে কি 5² তাহলে আমরা কি পাবো এখানে 0.53 ইনটু 25 যদি করি আমরা সলভ, তাহলে কত হবে 13.25 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, নোট করে নাও তোমরা। নেক্সট দেখো কি বলছে, এনার্জি অ্যাসোসিয়েটেড with nth orbit of hydrogen atom given by expression, এটা একটা এক্সপ্রেশন বলে দিয়েছি, En এর ভ্যালু বলে দিয়েছি। এবার এই ব্যাপারটা আমাদের দেখাতে বলেছে, En এর ভ্যালু বলে দেয়, তাহলে দেখো তাহলে En+1 মাইনাস En কত হবে, সেম অনুযায়ী En এর ভ্যালু অনুযায়ী n এর জায়গায় কি হবে n+1 পুট করে দেবো, তাহলে দেখো কি হচ্ছে -13.6, n এর জায়গায় কি হবে n+1 তার স্কয়ার মাইনাস এই ভ্যালুটা সেম বসাবো 13.6 বাই n², যদি করি তাহলে আমরা কি পাবো, দেখো এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটা আমরা আগে লিখতে পারি 13.6 বাই n² মাইনাস এই ভ্যালুটা 13.6 বাই n+1 তার হোল স্কয়ার যদি আমরা নিই। এবার যদি এটাকে আমরা সলভ করি তখন কি হবে, দিয়ে দেখো 13.6 কে আমরা কমন নিয়ে নিচ্ছি, কমন নিয়ে নিলে আর নিচে যদি আমরা এটাকে কমন নিই তাহলে n² n+1 তার হোল স্কয়ার যদি নিই তাহলে উপরে কি হবে n+1 তার হোল স্কয়ার মাইনাস কি হচ্ছে n², এইভাবে হচ্ছে। এখান থেকে কিভাবে পাবো বলো তো, আমরা কি জানি a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা দিয়ে আমাদের এটা করতে হবে সলভ, 13.6 ইনটু আমরা কি জানি n² প্লাস 1 প্লাস 2ab 2n, তাই তো, মাইনাস n², এখান থেকে দেখো এই ভ্যালুটা কেটে যাচ্ছে, n² কেটে যাচ্ছে, দেন নিচে কি পড়ে যাচ্ছে n² বাই ইনটু 1 n+1 তার হোল স্কয়ার। দেখো এবার এখান থেকে কি সলভ করা যাচ্ছে 13.6 2n+1 by n² by n+1 তার হোল স্কয়ার। এবার if the value of n is very large, যদি n এর ভ্যালুটা এখানে বলেছি দেখো when n very large, যদি n এর ভ্যালুটা লার্জ হয় তখন এই 2n টাকে
2n+1টাকে আমরা ধরতে পারি 2n, সেখানে একটা একদম ভেরি লেস, সেটাকে আমরা নেগলেক্ট করে দিচ্ছি, তাহলে 2n ধরছি, আর n+1টাকে আমরা n ধরে নিচ্ছি। এটা কিন্তু ইকুয়াল চিহ্ন নয়, মানে আমরা ধরে নিচ্ছি অলমোস্ট ইকুয়াল, বাট ইকুয়াল না। ঠিক আছে, এটা যদি আমরা ধরে নিই, তাহলে দেখো এটা এই জায়গাটা আমরা মুছে নিচ্ছি, দেখো জায়গা নেই আমার কাছে আর। এটা যদি আমরা করি, তাহলে দেখো কি পাবো এখান থেকে। এই অ্যাজাম্পশনটা ধরে নিই, n ভেরি লার্জ, সেই জন্য কিন্তু অ্যাজাম্পশনটা হচ্ছে 13.6 টু ইনটু কি হবে 2n বাই n স্কয়ার ইনটু n স্কয়ার হবে। সেটা ক্যালকুলেট করলে আমরা কি পাবো দেখো, n3, এখানের একটা n, এই একটা n কেটে যাচ্ছে, দিয়ে কি হচ্ছে 13.6 ইনটু 2, এইভাবেই রেখে দেবো ইলেকট্রন ভোল্ট। দেখো এটা কিন্তু প্রুভ হয়ে গেল, এইভাবে এটা করতে হবে, বোঝা গেল। নেক্সট দেখো, নেক্সট বলছে if an electron is promoted from the first orbit to the third orbit of hydrogen atom, then by how many times will the radius of the orbit be increased? মানে একটা ইলেকট্রন ফার্স্ট অরবিট থেকে থার্ড অরবিটে যাচ্ছে হাইড্রোজেন অ্যাটমে, দেন মানে বলছে কি বার করতে বলেছে, R3 and R1 এর যে রিলেশনটা আমাদের বার করলেই হয়ে যাবে। আর এর রিলেশন আমাদের অত দরকার নেই, এই ফর্মুলা থেকে তুমি পেয়ে যাবে। এই যে ফর্মুলাটা আগে দেখালাম, এই যে Rn equal to R1 into n square, Rn equal to R1 R1 into n square। Rn টা কি বলেছে, থার্ড অরবিট, মানে R3 equal to কি R1 into 3 তার স্কয়ার, তাহলে কি হচ্ছে 9R1। এটা শর্টে করলেই হয়ে যাবে, তুমি ভ্যালু লিখেও করতে পারো, এত টাইম হবে না, পরীক্ষা খাতাতেও টাইম হবে না। তাহলে মেনলি কি হচ্ছে R3 equal to 9 into R1, এটাই প্রুভ করতে বলেছে যে রেডিয়াস অফ দ্য অরবিট উইল বি ইনক্রিজ বাই 9 টাইমস, রেডিয়াস কতটা ইনক্রিজ হবে, ব্যাস এইটুকু। নেক্সট দেখো, এই দুটো ম্যাথ আছে, এটাই লাস্ট, এটা আমি হোমওয়ার্ক দিলাম, বাড়িতে করো তোমরা। আজকে এখানেই শেষ করলাম।